স্ক্রিনশটটা নিয়ে নিয়ে আমাদের কিন্তু জাস্ট কোশ্চেন এখানে এটাই বলছে 21.4 এ আমরা সিঙ্গেল ফিলেট ল্যাপ ওয়েল্ড করছি, মানে ল্যাপ জয়েন্ট করতেছি, আর হচ্ছে ডাবলি প্যারালাল জয়েন্ট করতেছি, ওয়েল্ডিং করতেছি, প্যারালাল ওয়েল্ডিং। জাস্ট দুইটা F1 আর F2 যোগ করব। আগের সূত্র অনুযায়ী আমরা F1 বের করব। F1 কি ফিলেটের জন্য, মানে ল্যাপ জয়েন্টের জন্য হচ্ছে F1, আর হলো প্যারালালের জন্য F2। বের করে দুইটা যোগ করব, যোগ করে আমরা সেটা লিখব 90,000-এর সমান। সেখান থেকে শুধু আমাদের অজানা হচ্ছে L2, আমরা L2 বের করব। ঠিক আছে? আমরা কি স্ক্রিনশটটা নিয়েছি 21.4 এর? ম্যাম এই স্ক্রিনশট তো ম্যাম বোঝা যায় না, আপনি একটু জুম ছোট করে বোঝা যায় না ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি জুম হচ্ছে করলে জুম যদি। করে হচ্ছে আপনাদের এই দুই পেজের ছবি আলাদাভাবে দিয়ে দিব। জি ম্যাম, তাই হলে বোঝা আপনার যাবে, কাছে তাছাড়া যেহেতু বোঝা যাবে না পিডিএফ আছে স্ক্রিনশটগুলো। তাহলে আপনি দিকে বেটার হয় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের নতুন একটা চ্যাপ্টার আমরা পড়বো, সেটা হচ্ছে রিভেট জয়েন্ট। ওয়েল্ডিং তো পড়ে ফেললাম আমরা, ওয়েল্ডিং এর সাথে রিভেটও করব, নাট বল্টুও লাগাবো আমাদের হচ্ছে স্টিল সেকশনে। তো আমরা রিভেট জয়েন্টটা হচ্ছে পড়বো আজকে। রিভেট জয়েন্ট আর কিছু না, আপনারা আগে জিনিসগুলো বুঝলে দেখবেন এখানেও অনেক কিছু জিনিসপাতি বুঝতে সুবিধা হচ্ছে। আচ্ছা, দেখেন আমাদের টাইপসগুলো কি কি হয়, নামগুলোও সেম আমাদের দুই ক্ষেত্রেই জয়েন্টের। সেটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা দেখেন, রিভেট জয়েন্টের ক্ষেত্রে আমাদের দুই টাইপের আছে, সেটা হচ্ছে ল্যাপ জয়েন্ট আর হচ্ছে বাট জয়েন্ট। ল্যাপ জয়েন্ট হচ্ছে আগের মতোই ওভারল্যাপ করতেছি, আর বাট জয়েন্টও হচ্ছে আমরা দেখব। দেখি ল্যাপ জয়েন্টটা শুরু করি। এটা হচ্ছে হ্যাচ নাম্বার, এটা হচ্ছে আমার 1 নাম্বার প্লেট। এই নিচের হ্যাচ হচ্ছে আমাদের 2 নাম্বার প্লেট। আমি কি বলছি, রিভেট মানে নাট বল্টু লাগানো। তাহলে দুইটা প্লেটকে আমি ওভারল্যাপ করে দিলাম, করে দেওয়ার পরে এই যে এটা আমাদের ওভারল্যাপিং অংশ কিন্তু এতখানি। আমাদের ওভারল্যাপিং অংশ দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের ওভারল্যাপড হচ্ছে দুইটা প্লেট। তারপরে দেখেন আমরা কি করছি, জাস্ট মাঝখানে এটাকে কি করলাম, আমরা নাট বল্টু লাগাই দিলাম। তাহলে এখানে নাট বল্টু আসলে কতটুকু বলেন তো? এই যে দুইটা প্লেটকে একসাথে আমরা মার্চ করে উপরে নাট বল্টু লাগাই দিলাম। নাট বল্টুর ক্ষেত্রে তো আমরা সবাই দেখছি নাট বল্টু কীরকম হয়। এটা আমাদের সিঙ্গেল ল্যাপ জয়েন্ট, দুইটা প্লেটকে করলাম, একটা হচ্ছে নাট বল্টু লাগায়। আর হচ্ছে দেখেন এইটা ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্ট, মানে কি রিভেট মানেই নাট বল্টু, দুইটা এখানে হচ্ছে নাট বল্টু লাগছে। প্লেট একটাই, মানে প্লেট দুইটাই, কিন্তু আমার কয়টা লাগতেছে, আমার নাট বল্টু দুইটা লাগতেছে। ঠিক আছে? তাহলে ডাবল রিভেটেড মানে কি, কয়টা প্লেট? প্লেট সবসময় দুইটাই হচ্ছে, ডাবল হোক বা সিঙ্গেল হোক। আমার ডাবল রিভেটেড বলতে বোঝাচ্ছে আমার রিভেটটা দুইটা। এটা বুঝছেন, রিভেট আমার দুইটা। রিভেট মানে হচ্ছে নাট বল্টু ভাববো আমরা। তাহলে যদি আমাদের ট্রিপল রিভেটেড হয়, তাহলে এখানে আমাদের কয়টা রিভেট, মানে কয়টা নাট বল্টু থাকবে? তিনটা। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা একটু বাট জয়েন্টে যাই, বাট জয়েন্টও দেখি একটু আমরা। আমাদের ল্যাপ জয়েন্ট আর বাট জয়েন্টের ক্ষেত্রে ইয়ে হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে ল্যাপ জয়েন্ট হচ্ছে একটা প্লেটকে আমরা আরেকটা প্লেটের উপরে ল্যাপিং করি, ওভারল্যাপিং করি। কিন্তু আমাদের বাট জয়েন্টে কি করা হয় জানেন? বাট জয়েন্টে আমাদের দুইটা প্লেট, দেখি একটু। এইটা আমাদের একটা প্লেট, ভালো মতো দেখবো আসলে আমাদের বাট জয়েন্টটা কি। আর হচ্ছে এইটা আমাদের আরেকটা প্লেট। দুইটা প্লেটকে আমরা আগেও বলছিলাম যখন ওয়েল্ডিং করছি, যে বাট জয়েন্টে কি করি আমরা, এজগুলোকে কানেক্ট করি না? এক্ষেত্রেও তাই, আমাদের রিভেটের ক্ষেত্রেও আমরা দুইটা এজ বরাবর, মানে পাশাপাশি দুইটা প্লেটকে রাখবো, রেখে উপরে একটা কভার প্লেট দিব, মানে একটা এক্সট্রা প্লেট আমি উপরে কভার প্লেট দিব। এই কভার প্লেটকে আমি কি করে দিব, নাট বল্টু দিয়ে লাগাই দিব, যাতে দুইটা প্লেট একসাথে থাকে। তাহলে আসলে আমরা কি করতেছি দেখি, এখানে একটা প্লেট ছিল, পাশে আরেকটা প্লেট ছিল, একদম আমি সংস্পর্শে লাগাই দিলাম দুইটা প্লেটকে। এখন আমি উপরে একটা কভার প্লেট দিব। কভার প্লেট মানে ধরেন একটা এক্সট্রা প্লেট, এক্সট্রা প্লেট লাগাই দিব, যেটা কি দুইটাকেই মানে থাকবে, দুইটাতে সমান কমনলি থাকবে। তারপরে আমি রিভেট লাগাই দিব দুইটা প্লেটে। এখানে একটা রিভেট লাগাই দিব, এখানে একটা রিভেট লাগাই দিব, মানে এক নাট বল্টু দিয়ে দিব। তাহলে কি দুইটা প্লেট জয়েন্ট হয়ে গেল না? জি ম্যাম। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের রিভেট, মানে
বাট জয়েন্ট, মানে এই ক্ষেত্রে আমাদের ওভারল্যাপ কিন্তু হচ্ছে না। আমাদের আগের ইয়েটাতে ছিল কি দেখেন, ওভারল্যাপ ছিল দুইটা প্লেট, এক্ষেত্রে কোনো ওভারল্যাপ হচ্ছে না, পাশাপাশি দুইটা প্লেট থাকবে, উপরে একটা এক্সট্রা প্লেট দিয়ে দেখেন আমি হচ্ছে এই দিকে এবং দুইটা প্লেটকে কি করলাম, নাট বল্টু লাগাই দিলাম। আচ্ছা তাহলে দেখেন বাট জয়েন্ট উইথ সিঙ্গেল কভার প্লেট, মানে কভার প্লেটটা উপরে একটাই আছে, আর ডাবল কভার প্লেট কি উপরে আর নিচে দুইটা কভার প্লেট দিয়ে দিছি আমি, দিয়ে তারপর কি করলাম, আমার হচ্ছে নাট বল্টুটা লাগালাম। আমার মেন প্লেট কিন্তু এইটা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। মেন প্লেটকে আমি উপরে এবং নিচে দুইটা কভার প্লেট বা এক্সট্রা প্লেট দিয়ে কি করে দিলাম, নাট বল্টু লাগাই দিলাম। তাহলে এটা হচ্ছে বাট জয়েন্ট উইথ ডাবল কভার প্লেট। তাহলে তো আমাদের টাইপসগুলো হয়ে গেল। আরও অনেকগুলো টাইপ আছে দেখেন, চেইন রিভেটেড জয়েন্ট, মানে হচ্ছে আমরা যখন রিভেটগুলো মানে কি নাট বল্টুগুলোকে চেইনের মাধ্যমে, মানে অনেকগুলো সিরিয়ালি একদম পরপর বসাবো, তখন সেটা হবে হচ্ছে চেইন রিভেটেড জয়েন্ট। জিগজ্যাগ আর কিছু না, এটা দেখেন চেইন আকারে ছিল, জিগজ্যাগ হচ্ছে কি হবে, মানে কোনো শেপ থাকবে না, উল্টাপাল্টা থাকবে, এই যে দেখেন জিগজ্যাগ। ঠিক আছে, চেইন হচ্ছে একদম ইকুয়াল ডিস্টেন্স হবে আমার সব দিকে, ঠিক আছে, সেটা হচ্ছে চেন। যদি আমি লম্বর দিক দিয়ে ভাবি, এই দুইটা রিভেটের মাঝের ডিস্টেন্স এবং পরের দুইটা রিভেটের মাঝের ডিস্টেন্স সেম হবে, বা হচ্ছে পাশাপাশি দুইটা রিভেটের ডিস্টেন্স সেম হবে। আরও কিছু আমাদের রিভেট আছে, সেটা হচ্ছে কি ডায়মন্ড রিভেটেড জয়েন্ট। এটা নর্মালি হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে অনেক করা হয়, ডায়মন্ড রিভেটেড জয়েন্ট ব্রিজের ক্ষেত্রে। সেটা কি দেখেন, ব্রিজের একটা সেকশনে, যে কোনো সেকশন ধরেন স্টিল স্টিল ব্রিজ বা যে কোনো এই ধরনের ব্রিজের সেকশনে আমাদের ডায়মন্ড শেপে হচ্ছে রিভেটগুলো করা হয়। সেগুলাতে কি হয়, মাঝে দুইটা প্লেটের মাঝে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের নাট বল্টু থাকে এবং এজের দিকে আমাদের রিভেটের সংখ্যা বা হচ্ছে নাট বল্টুর সংখ্যা কমতে থাকে, একদম ডায়মন্ড শেপে হচ্ছে যায়। ঠিক আছে, এবং অনেকগুলা সিরিয়ালি অনেকগুলা রিভেটেড থাকে, এটা হচ্ছে ডায়মন্ড রিভেটেড জয়েন্ট। আচ্ছা, পরীক্ষায় যদি এরকম হয়, আপনাদেরকে যদি জাস্ট বলি যে হচ্ছে আমাকে ছবি এঁকে দেখান, সেটা কিসের ছবি, জিগজ্যাগ রিভেটের ছবি, তারপরে কি ডায়মন্ড রিভেটের ছবি, পারবেন তো আপনারা? অথবা ধরেন বাট জয়েন্ট উইথ ডাবল কভার প্লেট। জি ম্যাম। জি ম্যাম, পারবো। আচ্ছা, তাহলে আমরা জাস্ট ছবিগুলো কোনগুলা ছবি দেখব, এই ছবিগুলো আমাদের খুব একটা দরকার নেই, এই ছবিতে এখানে অনেক কঠিন করে আঁকা, আমরা এই ধরনের ছবিগুলো জাস্ট এঁকে দিব। ডায়মন্ড রিভেটেড, তারপরে হচ্ছে সিঙ্গেল কভার প্লেট দিয়ে বাট জয়েন্ট, অথবা হচ্ছে ল্যাব জয়েন্ট ছিল, এগুলার ছবিগুলো আমরা একটু দেখব। তাইলে আমরা একটু এখন ম্যাথের কিছু বেসিক্সে চলে যাই। আমরা তো ধরেন রিবেটিং করব, ডিজাইনও করব, আবার ডিজাইন করার পরে রিবেটটা হচ্ছে ফেল হচ্ছে কিনা সেটাও দেখব। সেই ক্ষেত্রে আমরা কিছু ম্যাথ করব, সেটা হচ্ছে কি ফেইলার, একটা রিবেটে কি কি ধরনের ফেইলার হতে পারে সেটা দেখব। তাহলে আমরা দেখি কিসের জন্য আমাদের রিবেটে আসলে ফেইলার, রিবেট মানে কি নাট বল্টুতে কিসের কারণে ফেইলার হতে পারে। কয়েকটা ক্রাইটেরিয়া আছে, 5টা ক্রাইটেরিয়া, সেটা দেখেন। আমাদের ফেইলার হতে পারে টিয়ারিং অফ প্লেট, মানে প্লেটটা ছিঁড়ে যেতে পারে, কিসের কোথায় ছিঁড়বে, আমাদের যে রিভেটের হোল এবং হচ্ছে আমাদের প্লেটের যেই এজ, যদি সেই এজ এবং হোলের মাঝখানে ছিঁড়ে যেতে পারে, সেটা আমি পরে দেখাচ্ছি কি হতে পারে। আর 2 নম্বরে কি বলছে, আমার হচ্ছে দুইটা প্লেটের মাঝখানে রিভেটের দুইটা, মানে যখন দুইটা রিভেট করলাম, এই দুইটা রিভেটের মাঝে যে প্লেটের অংশটুকু আছে সেইখানে ছিদ্র হতে পারে, ছিঁড়ে যেতে পারে। শিয়ার ফেইলার হতে পারে রিবেটে 3 নম্বরে। 4 নম্বরে বলছে যে হচ্ছে ক্রাশিং ফেলার হতে পারে, মানে হচ্ছে আমার যে নাট বল্টু সেটা ক্রাশ করে যেতে পারে, বা বিয়ারিং ফেলার হতে পারে। ক্রাশিং ফেলার বা বিয়ারিং ফেলার কি, একটা তলের সাপেক্ষে আরেকটা তল সরে যেতে পারে রিবেটে। আর কি হতে পারে, এটা তো রিবেট সরে যেতে পারে, আবার হচ্ছে কি প্লেটও সরে যেতে পারে। তাহলে আমরা এগুলো প্রত্যেকটা একটু করে পড়বো, তারপরে আপনাদের ম্যাথগুলো থাকবে। ম্যাথে আসলে আমাদের কিছুই না, আমি হয়তো বের করতে বলতে পারি, দেখবো আমরা যে কী কী ফেলিয়ার হচ্ছে, আমাদের সেফ লোড বের করতে হবে। তো আমরা প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে চেক করব, ম্যাথ করলেই বুঝবো। 5টা ক্রাইটেরিয়া 5টা সূত্র দিয়ে চেক করে যেটা আমাদের সেফ লোড আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা একটু দেখি 1 নাম্বার পয়েন্ট। প্রথমে আমাদের কি বলছে, ফেইলার ডিউ টু টিয়ারিং অফ প্লেট বিটুইন রিভেট হোল অ্যান্ড হচ্ছে এজ, প্লেটের এজ আর রিভেটের হোল। এখন আমরা এই ছবিটা একটু দেখি, 20.13 আমাদের হচ্ছে প্লেটের এজ হচ্ছে এইটা, আর হচ্ছে রিভেট হচ্ছে আমাদের এই যে গোলাকার হচ্ছে রিভেট, মানে এখানে আমি নাট বল্টু লাগাবো। যখন আমার রিভেটের হচ্ছে এই ডিস্টেন্স মিডল থেকে
এইচ পর্যন্ত এম, এম এর ভ্যালু যখন আমাদের রিবেটের হোল হচ্ছে ডি, কি বললাম রিবেটের যে হোল সেটার ভ্যালু সেটা হচ্ছে ডি, আর হচ্ছে এম কি রিবেটের মিড পয়েন্ট থেকে মিডল থেকে প্লেটের এজ, এম এর ভ্যালু যখন আমার 1.5 ডি এর কম হবে, মানে একদম হোলটা আমার কি এজের কাছাকাছি। আপনি ধরেন পাঞ্চ মেশিন দিয়ে পাঞ্চ করতেছেন আপনাদের ল্যাব রিপোর্ট, যখন কি পাঞ্চটা একদম আমার কি পেজের কাছে হয়ে যায়, তখন কি ছিঁড়ে যেতে পারে না সহজেই। জি ম্যাম। তাহলে সেটাই ম্যাম বলছে যে এম এর ভ্যালুটা যখন 1.5 ডি এর কম হবে তখন আমাদের এই যে টিয়ারিংটা হবে, টিয়ারিং মানে কি ছিঁড়ে যাবে। তাহলে আমি ভাবলাম যে আমরা ল্যাব রিপোর্ট জমা দিচ্ছি আমরা সবাই, তো আমাদের যেই আমরা ফুটাটা করলাম পাঁচ মেশিন দিয়ে একদম আমাদের পেজের কিনারা বরাবর হয়ে গেল। তাহলে যখনই আমি হচ্ছে কি ইয়ে করব ফাইলটা রেডি করব, অল্প টান লাগলে কি ছিঁড়ে যাবে না, আমার পেজটা বের হয়ে আসবে না টান লেগে। জি ম্যাম। এটাই বলছে, এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাম ফেলিয়ার। বলেন। একজন সম্ভবত জয়েন করতে পারতেছেন, একটু কাইন্ডলি যদি দেখতেন। আপনারা ভার্সিটির রিকোয়েস্ট ইমেল দিয়েছে দিলে তো সহজেই চলে আসার কথা। তো দিয়েছে ম্যাম, একটু যদি দেখতেন। ভার্সিটির ইমেল দিয়ে হচ্ছে তাকে বলেন যে ইয়ে করতে ক্লাসে আসতে। আচ্ছা, এরপর একটু দেখি। ম্যাম 1.5D কি সব লোডের ক্ষেত্রেই প্রযোজ্য? যদি হ্যাঁ, অল্প লোড হয় তাহলেও কি যে ভেঙে কোনো যাবে? লোডের জন্য আমার প্রথম যে ফেলিয়ার সেটা হবে হচ্ছে এম এর ভ্যালু 1.5 ডি এর বেশি যদি হয় ফেলিয়ার হবে না, কিন্তু যদি কম হয় তাহলে ফেলিয়ার হয়ে যাবে, ছিঁড়ে যাবে। ডি হচ্ছে আমার কি রিবেটের ডায়ামিটার, এটাই বলছে দেখেন। এম হচ্ছে মার্জিন। ঠিক আছে, এখন 2 নাম্বার ফেলিয়ারটা যাই। 2 নাম্বার ফেলিয়ারটা কি আমার, আমাদের রিবেটের দুইটা রিবেটের মাঝে যে প্লেটটা থাকবে সেটা হচ্ছে ছিঁড়ে যেতে পারে, সেটা এখন দেখি। সেটা হচ্ছে আমাদের 20.14 এই ফিগারটা। আমাদের সেকেন্ডটা কি বলছে, দুইটা রিবেটের মাঝে যেই প্লেটের অংশ সেটা ছিঁড়ে যাবে। এখন আমরা সবসময় মনে রাখবো পরপর দুইটা রিবেটের মাঝখানের ডিস্টেন্সকে বলা হয় পিচ। পিচ কি আমাদের পরপর দুইটা রিবেটের মাঝের ডিস্টেন্স। তাহলে দেখেন সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটা আমাদের কি হবে পিচ হবে। এই যে সেটা হচ্ছে পি দিয়ে বোঝায় নর্মালি, এটা এফ হবে, ফোর্সকে আমরা এফ দিয়ে বলবো। আর হচ্ছে পি হচ্ছে কি মিডল টু মিডল আমার রিবেটের ডিস্টেন্স, পরপর দুইটা রিবেটের ডিস্টেন্স কত কি পিচ। এখন এই যে মাঝে যে প্লেটটুকু আছে দুইটা রিবেটের হোলের মাঝে, এই একটা রিবেট 1 নাম্বার, এটা 2 নাম্বার, তো দুইটা রিবেটের মাঝে যতটুকু প্লেট আছে এটা অনেক সময় কি টেনসাইল ফোর্সের কারণে টান লেগে কি হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। এই যে মাঝের যে প্লেট এটা কি হতে পারে এইটুকু অংশ ছিঁড়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার হচ্ছে ফেইলার। তাহলে এখন 2 নাম্বার ফেইলারের আমরা একটু সূত্রটা দেখি যে আমরা কিভাবে এই ফেইলারের লোডটাকে বের করব। ঠিক আছে, তাহলে দেখেন ছোট পি হচ্ছে আমরা পিচ বোঝাচ্ছি, রিবেটের পিচ। পিচ বলতে কি বোঝাচ্ছি আমি, দুইটা রিবেটের মধ্যবর্তী ডিস্টেন্স, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আসলে। ঠিক আছে, দুইটা রিবেটের সেন্টার টু সেন্টার, পরপর দুইটা রিবেটের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে পিচ। এই পিচের ভ্যালুটা আমাদের কিন্তু ম্যাথের জন্য অনেক লাগবে। তারপর দেখেন ডি হচ্ছে ডায়ামিটার, টি হচ্ছে প্লেটের থিকনেস, বড় পিকে ওরা টেনসাইল লোড বলছে। আচ্ছা, তারপর সিগমা টি হচ্ছে আমার টেনসাইল ফোর্স, আর হচ্ছে পিটি কি সেফ টেনসাইল ফোর্স। পিটি আমরা সেই সেফ লোডটাকেই বের করব, যে কি পরিমাণে সেফ মানে লোড হচ্ছে কি সেফ, এরপরে বেশি হলে সেটা কি হয়ে যাবে মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে প্লেটটা। তাহলে দেখি আমার পিটি বা সেফ লোড ইকুয়ালস টু আমার টেনসাইল সেফ টেনসাইল স্ট্রেস ইনটু কি এরিয়া অফ প্লেট পার পিচ লেন্থ। আচ্ছা, তাহলে আমরা এখানে বের করি পি টি সেফ টেনসাইল ফোর্স ইকুয়ালস টু হবে হচ্ছে আমার টেনসাইল স্ট্রেস ইনটু কি হবে এরিয়া হবে। এরিয়াটা আমাদের কতটুকু অংশ হবে, এই যে যতটুকু অংশ ছিঁড়ে যাচ্ছে ততটুকুই আমার কি এরিয়া হবে না। আমি আগেরবার ওয়েল্ডের জন্য বলছিলাম যে যতটুকু ওয়েল্ড করতেছি ততটুকু এরিয়া, আর এক্ষেত্রে যতটুকু ছিঁড়ে যাচ্ছে ততটুকু এরিয়া। ছিঁড়ে যাচ্ছে কতটুকু অংশ, এতটুকু অংশ না। এই জি সবুজ ম্যাম। দাগটা, এই সবুজ দাগের এরিয়া আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি যেটা আমরা আসলে বের কিভাবে করব। এই সবুজ অংশটুকুর এরিয়া আমি বলছি যে আমার সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স হচ্ছে পি, ছোট পি পিচ, আর প্লেটের থিকনেস হচ্ছে টি।
আর হচ্ছে আমার রিবেটের হোলের ডায়ামিটার কত, এটা ডায়ামিটার হচ্ছে ডি। তাহলে আমি এই ছোট অংশটুকু ডিস্টেন্স কতটুকু পাবো বলেন তো, দুইটা রিবেটের মাঝের যেই ডিস্টেন্স এইটুকু আমরা কিভাবে পাবো, এইটুকুর লেন্থ কিভাবে পাবো? এই ম্যাম বক্স পি মাইনাস অংশটুকুর ডি হবে। থেকে ডায়াবাদ দিলে হবে। হ্যাঁ, এই বক্স অংশটুকু আমার ছিঁড়ে যাচ্ছে, তাহলে আমার এরিয়াও হবে এই বক্সের এরিয়া। তাহলে বক্সের এরিয়া হবে হচ্ছে আমার লেন্থ ইনটু থিকনেস। লেন্থ হবে, দেখেন তো এটা কি না, পিচ থেকে আমি যদি একটা ডায়ামিটার বাদ দিয়ে দিই আর হচ্ছে কত থিকনেস গুণ করি প্লেটের, তাইলেই হচ্ছে এরিয়া হয়ে যাচ্ছে না? জি ম্যাম। তাহলে দেখেন এখানে এটাই করছে যে সিগমা টি ইনটু কি পিচ থেকে একটা ডায়ামিটার বাদ দিয়ে তারপর কি আমাদের থিকনেস দিয়ে গুণ করছে। কারণ কি এখানে একটা অর্ধেক রেডিয়াস, এখানে একটা অর্ধেক রেডিয়াস, অর্ধেক অর্ধেক রেডিয়াস যোগ করলে কি হয়ে যায়, একটা ফুল ডায়ামিটার হয়ে যায়। তাই আমরা কি করছি, পি মাইনাস ডি করছি। সবাইকে এটা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এই সূত্রগুলো বুঝলে ম্যাথ করতে সমস্যা হবে না, কারণ ম্যাথে জাস্ট এই সূত্রগুলোকে বসায় বসায় আমরা ভ্যালু বের করব। তাহলে কোনটা কখন সেইটুকু জাস্ট মনে রাখা লাগবে। 3 নম্বরের ফেইলারটা দেখি। আমাকে বলছে 3 নম্বরের ফেইলার হচ্ছে শিয়ারিং ফেইলার, রিভেটের শিয়ারিং ফেইলার। শিয়ার মানে কি, আমরা দেখেন আর দুইটা প্লেটকে পি ফোর্সে যখন টানবো তখন আমার কি হচ্ছে, মাঝে আমার ডিসপ্লেস হয়ে যাবে। কি বললাম, আমার মাঝে যেই রিভেটের অংশটা থাকবে বা হচ্ছে যে নাট বল্টুটা থাকবে, সেই নাট বল্টুটা ডিসপ্লেসড হয়ে যাবে। তাহলে এখন বলি, প্রথমে যখন আমরা একটা ছবি দেখছিলাম আমাদের ল্যাব জয়েন্টের, একটু ছবিটা আমরা আরেকবার দেখে আসি সবাই, তারপরে আমরা এটার মধ্যে ডিফারেন্সটা বুঝবো। আচ্ছা, আমরা সবাই একটু এই ছবিটা একটু দেখি তো, ল্যাব জয়েন্টের ছবিটা সবাই আমরা দেখব। এটা দেখেন আমার যে দুইটা প্লেট, এই দুইটা প্লেট কিন্তু কি একই বরাবর আমি কি হোল করছি। এই যে আমি যেটা বললাম এটা কিন্তু আসলে হোল। আমরা যে নাট বল্টু করবো আমার তো হোল করা লাগবে না। এই হোলটা কি ছিল দেখছেন, পুরাটা কি ছিল, কমন হোল ছিল। এই পর্যন্ত দেখছি আমরা। জি ম্যাম। এখন আমরা আমাদের শেয়ারিং ফেইলার হলে কি হয় তাহলে দেখব। আমার শেয়ারিং ফেইলার হয়েছে, এখন দেখেন তো আমার হোলটা কি সেম আছে, সরে গেছে না, ডিসপ্লেস জি হয়ে ম্যাম। গেছে। তাহলে বুঝছি শেয়ার ফেইলার হলে আসলে কি হয় দুইটা প্লেটের মাঝখানে। জি ম্যাম। নাটটা ভিজে যায়। হ্যাঁ, আমার যেই হচ্ছে যে ঘাটটা থাকে, ঘাটটা কমনলি পড়ে না। ধরেন আপনার যে ল্যাব রিপোর্টে যে আপনি পাঞ্চ করতেছেন, প্রত্যেকটা পেজের পাঞ্চ একই বরাবর হচ্ছে না, উঁচু নিচু সরে নড়ে যাচ্ছে। তাহলে এরকম যদি সরে নড়ে যায় দুইটা পেজের যেই আমাদের কি ফুটাটা, তাহলে কি এটা কখনো ইউনিফর্ম থাকবে? লোড দিলে সহজে কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে না? জি ম্যাম। সামান্য টান খেলে ছেড়ে যাবে। হ্যাঁ, এটাই। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সিঙ্গেল মানে রিবেটের হচ্ছে কি শেয়ারিং ফেইলার। আচ্ছা, এখন দেখেন এখানে সিঙ্গেল শেয়ার বলছে আর ডাবল শেয়ার বলছে। সিঙ্গেল শেয়ার আর ডাবল শেয়ার কেন, এখানে দুইটা প্লেটকে জাস্ট আমি দুই সাইড দিয়ে কি টান দিচ্ছি, একটা ফেইলার হচ্ছে। একটা ফেইলার মানে কি, ডিসপ্লেস কয় জায়গায় হয়েছে, এক জায়গায় হয়েছে, কিন্তু এর স্পর্শতল কয়টা, দুইটা প্লেটের স্পর্শতল একটা, এর জন্য এখানে বলছে সিঙ্গেল শেয়ার। আর এই যে আমাদের 20.16 ছবিটা দেখবো, এখানে আমার তিনটা প্লেট একটা হোল দিয়ে একটা রিবেট দিয়ে হচ্ছে কি করছি, আমি ফুটা করছিলাম। এখানে আমার হচ্ছে কি এই ফুটাটা সরে নড়ে গেছে। কয় জায়গায় সরে নড়ে গেছে, স্পর্শতল কয়টা, দুইটা। উপরে উপরের একটা স্পর্শতল, নিচে একটা স্পর্শতল, দুইটাই সরে গেছে। এর জন্য এটা কি ডাবল শেয়ার, বুঝছি? ডাবল শেয়ার মানে জি ম্যাম। মানে আমার যে স্পর্শতলটা সেটা দুইটা ছিল এবং দুইটাই সরে গেছে। তাহলে যদি আমরা সিঙ্গেল শেয়ার বের করতে পারি, ডাবল শেয়ারের ক্ষেত্রে আমার কি হবে, সেটা দুই গুণ হয়ে যাবে এরিয়াটা। শেয়ারিং যে এরিয়াটা আমরা কি করি, ফোর্স বের করি, ফোর্স ইকুয়ালস টু কি স্ট্রেস ইনটু এরিয়া। আমরা যখন সিঙ্গেল শেয়ারের জন্য এরিয়া বের করব, ডাবল শেয়ারের সেই এরিয়াটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এখন জি আমরা ম্যাম। একটু দেখি সেই এরিয়াটা আমরা আসলে বের করব কিভাবে। এরিয়াটার কিছু কোনো ইয়ে না, কঠিন কিছু না। এটা হবে হচ্ছে আমাদের পি ইকুয়ালস টু শিয়ার ফোর্স, যেহেতু এটা কি শিয়ার ফেইলার, ইনটু হচ্ছে এরিয়া। এরিয়া হবে হচ্ছে আমার যতগুলা হচ্ছে রিবেট ততগুলার এরিয়া। কি বললাম, যতগুলা রিবেট ততগুলার এরিয়া হবে, এবং এরিয়া হবে হচ্ছে পাই বাই 4 ডি স্কয়ার। কি আমি বললাম, কি হোলটা সরে যাচ্ছে না, ছিদ্রটা আমার সরে যাচ্ছে।
তাহলে ছিদ্র কি গোলাকার, সেই গোলের ছিদ্র কি, বৃত্তের ছিদ্র কি হয়, π/4 ডি স্কয়ার। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আমি যদি বলি যে সিঙ্গেল শিয়ার তাইলে π/4 ডি স্কয়ার, আমি যদি বলি ডাবল শিয়ার তাইলে কি হবে, 2 গুণ হবে। ডাবল শিয়ার মানে কি, আমার স্পর্শতল কয়টা? 2টা। আচ্ছা, এটা তো কয়টার জন্য হয়ে গেল, এটা কয়টা হোলের জন্য হলো বলেন তো? এই যে এই জিনিসটা 2টা আমি যে হোলের জন্য। বললাম, হোল আমার কয়টা, হোল মানে আমি ছিদ্র কয়টা করছিলাম? হোল ম্যাম একটাই। একটা। একটাই। মানে আমার রিবেটটা আসলে কয়টা, আমার নাট বল্টু কয়টা, কয়টা, একটা না? একটা। হ্যাঁ, জি এখন ম্যাম যদি একটা। আমি বলি যে আমার প্লেটে নাট বল্টু আসলে 5টা এবং প্রত্যেকটাতেই কি হয়েছে, আমার সিঙ্গেল শিয়ার হয়েছে, তাহলে আসলে আমার এরিয়া কি হবে বলেন তো? ম্যাম 5 দিয়ে গুণ হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি বলি সিঙ্গেল শিয়ার তার মানে আমার কি ছিল, সিগমা ইন্টু এ ছিল। এখন আমি বললাম আমার নাট বল্টু আছে বা রিভেট আছে হচ্ছে, রিভেটই বলবো এখন, এখানে আমরা নাট বল্টু আর বলবো না, এরপর থেকে আমি রিভেটই বলবো। বললাম যে ধরেন 5টা রিভেট, তাহলে আমার এখানে এরিয়া কি হয়ে যাবে, 5 দিয়ে গুণ হবে, কারণ কি 5 জায়গায় এই সেম কাজ হচ্ছে। এখন যদি আমি বলি যে হচ্ছে ডাবল শিয়ারে 5টা রিভেট, মানে কি, এই যে আমার প্লেট বা স্পর্শতল ছিল হচ্ছে, প্লেট 3টা ছিল, স্পর্শতল ছিল 2টা, ডাবল শিয়ার হয়েছে আমার, কিন্তু এরকম আমার রিভেট কয়টা আছে, 5টা রিভেট আছে, তাহলে আমার এরিয়া কত হবে? আমি ম্যাম প্রথমে 10 বলছি হয়ে কি, যাবে। আমি প্রথমেই বলছি হচ্ছে ডাবল শিয়ার, ডাবল শিয়ার মানে কি, এরিয়া হবে কয়টা, 2টা হবে, স্পর্শতল 2টা যেহেতু, 2টা। এরিয়া হবে 2টা। আর আমি বললাম ধরেন রিভেটও আছে আমার 5টা, তাহলে আমার কয়টা হবে, 5 দিয়ে আবার গুণ করতে হবে, বুঝছি? জি ম্যাম, টোটাল 10 হয়ে যাবে। হ্যাঁ, টোটাল 10 হয়ে যাবে। 10A। হুম, তাহলে এটা এখানেই বলছে যে সিঙ্গেল রিভেটেড যদি বলি তাহলে একটা দিয়ে 1 দিয়ে গুণ করছি, ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্ট বললে 2 দিয়ে গুণ করছি। আর যদি এখানে ডাবল শিয়ার আসতো, এটা সবগুলো সিঙ্গেল শিয়ারের জন্য, যদি ডাবল শিয়ার আসতো তাহলে কি হইতো, আরো 2 দিয়ে গুণ হতো। এখন আমাদের 3টা ক্রাইটেরিয়া হয়ে গেছে, আমরা 4 নাম্বার ক্রাইটেরিয়া দেখব। দেখেন 4 নাম্বার ক্রাইটেরিয়া বলছে যে আমাদের রিবেটের যে রিবেটটা আছে সেই রিবেটটা ক্রাশ করে যাবে, ক্রাশ করে যাবে অথবা বিয়ারিং ফেইলার হবে। এটা একটু আমরা দেখি। বিয়ারিং ফেলার আর কিছুই না, আমাদের এই যে হোলটা আছে সেই হোলটা আসলে ছিঁড়ে যাবে বা একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে হোলটা। 2টা প্লেট আমরা দিছিলাম, 2টা প্লেটের হোল ছিল, তাহলে হোলটা আসলে কি হবে, হোলটা আসলে ক্রাশ করে যাবে বা 2টা সংস্পর্শ তলে ফেল হবে। সেই ক্ষেত্রে আমাদের দেখেন সূত্রটা কি, ম্যাক্সিমাম ফোর্স ইকুয়ালস টু হবে হচ্ছে আমার ক্রাশিং স্ট্রেস, যেহেতু এটা কি ক্রাশিং ফেইলার বা বিয়ারিং ফেইলার, তাহলে আমার এটার জন্য স্ট্রেসও হবে ক্রাশিং স্ট্রেস, ক্রাশিং স্ট্রেস সিগমা সি, সি হচ্ছে ক্রাশিং ভ্যালু, ক্রাশিং স্ট্রেস ইনটু হচ্ছে এরিয়া, এরিয়ার কিছুই হবে না, আমি কি বলছি, আমার যেই হচ্ছে হোলটা ডিস্টর্টেড হয়ে যাবে, তাহলে আমার এরিয়াটা কি হবে, ডি ইনটু টি, এটা কি বুঝি? ক্রাশিং ফেলার কিছুই না, আমার যে হোলটা, এই ছবিটা দেখি 20.2, হোলটা আসলে কি হচ্ছে, একটার ভিতর একটা ঢুকে যাচ্ছে বা ডিস্টর্টেড শেপ হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে এরিয়াটা কি হবে, হোলের এরিয়া, একটার ভিতরে একটা, অনেকগুলা ধরেন আমার প্লেট আছে, এরকম অনেকগুলা প্লেট আছে, আমার ক্রাশিং বা বিয়ারিং ফেলার হচ্ছে ধরেন প্রথম প্লেটের যেই হোল, পরের প্লেটের হোল, এগুলো সবগুলো একটার ভিতরে একটা ঢুকে যাচ্ছে, তাহলে আমার এরিয়াটা কি হবে, এই ডায়ামিটার হবে, আর কি হবে, প্লেটের থিকনেস। এটা বুঝি কিনা বলেন তো, এই ডায়ামিটারটা হবে, কারণ কি বললাম জি আমি, ম্যাম। হোলগুলা একটার ভিতরে আর একটা মার্চ করে যাচ্ছে, তাহলে কি হোলের ডায়ামিটার ইনটু কি যতটুকু মার্চ করতেছে সেই মার্চের ভ্যালুটা কিভাবে পাবো, প্লেটের থিকনেস দিয়ে পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, আমাদের ক্রাশিং এর ভ্যালু হয়ে গেল। এখন যদি দুইটা রিবেট থাকে তাহলে কি হবে, 2 দিয়ে গুণ হবে। দেখেন তাহলে পেয়ে গেলাম আমাদের সেভ লোড এন কি আমার নাম্বার অফ রিবেট, যতগুলো আমাদের রিবেট থাকবে বা যতগুলো আমাদের নাট বল্টু থাকবে ততগুলা গুণ হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলেন আমাদের ম্যাম কিন্তু। থিকনেসটা কিসের নিচে নিয়েছিলাম আমরা, টি দিয়ে থিকনেস। আচ্ছা আমি হচ্ছে দেখেন আমার এরিয়া লাগবে, ক্রাশিং স্ট্রেস ইনটু এরিয়া,
তাহলে আমার হচ্ছে ডি হচ্ছে সেই ডায়ামিটার, আর থিকনেস কি বলতেছি আমি, প্লেটের থিকনেস। আমি যেহেতু বললাম কি একটা প্লেটের যেই হোল সেটা আরেকটা প্লেটের হোলের ভিতর ঢুকে যাচ্ছে, তাহলে কি প্লেটের থিকনেস বরাবর কি আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে না? ও তাহলে আচ্ছা, এরিয়া কি হবে, প্লেটের। হ্যাঁ, ডায়ামিটার বুঝতে ইনটু পারছি। প্লেটের থিকনেস। জি ম্যাম, ঠিক এই আছে। পর্যন্ত সবাই ক্লিয়ার? আমি অনেকগুলো জি থিওরি ম্যাম। পড়াচ্ছি কারণ কি যখন আমরা ম্যাথ করাবো প্রতি ক্ষেত্রে কি এতগুলা ক্রাইটেরিয়া সম্ভব মনে রাখা? এগুলো একদম বেসিক সংজ্ঞাগুলা বলতেছি যে কোন ফেইলারে কিরকম হয়। ম্যাথ যখন করতে হবে তখন দেখবেন যে আপনারা এই চারটা সেফ ফোর্স বের করবেন, সেখান থেকে যেটা সবচেয়ে কম বা হচ্ছে যেটা হচ্ছে সবগুলা ক্রাইটেরিয়াকে মিট আপ করে সেটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। আচ্ছা, এইগুলো তো হয়ে গেল আমাদের ফেলিয়ারের প্যাটার্ন বা আমাদের সেফ ফ্লোট। এখন আমি যদি বলি একটা রিবেট আমার আছে, এটার আমার স্ট্রেংথ বের করতে হবে, যেটা আসলে কত স্ট্রেংথ বা এর শক্তিটা কত। সেই ক্ষেত্রে আসলে আমরা কি করব, তাহলে দেখি একটু। স্ট্রেংথ আসলে কি, ম্যাক্সিমাম ফোর্স যেটা আমার কি করতে পারবে, রিবেট নিতে পারবে উইদাউট ফেলিয়ার, মানে ফেলিয়ার হবে না এবং ম্যাক্সিমাম যে ফোর্সটা রিবেট জয়েন্ট কি করবে, সাকসেসফুলি নিতে পারবে, সেটা হচ্ছে আমার স্ট্রেংথের ভ্যালু। সেই ক্ষেত্রে আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, সেটা একটু দেখি। আচ্ছা, সেটা আসলে কিছুই না, আমরা হচ্ছে টিয়ারিং স্ট্রেংথ বের করব, শিয়ারিং স্ট্রেংথ বের করব, আর হচ্ছে ক্রাশিং যেই স্ট্রেংথ, এই তিনটা বের করব। কি করব, টিয়ারিং একদম হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, তারপর শিয়ারিং এরটা বের করব, আর ক্রাশিং এরটা বের করব। এগুলা বের করার পরে আমাদের এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম বা ছোট মিনিমাম যেটা, সেটাই আসলে কি হবে আমার সেফ লোড। দেখেন স্ট্রেংথ অফ দ্য জয়েন্ট ইকুয়াল টু হবে লিস্ট ভ্যালু অফ এই তিনটা। তাহলে ধরেন আমি একটা ম্যাথ করতে বললাম, এরকম ম্যাথ আছে যে স্ট্রেংথ বের করব, তখন আসলে কি তিনটা বের করে যেটা সবচেয়ে কম সেটা আসলে কি হবে আমার সেফ স্ট্রেংথ বা ম্যাক্সিমাম স্ট্রেংথ। আমরা সবসময় কম ভ্যালুটাই নিব, কারণ কি একটাতে ধরেন আমার সেফ লোড আসছে 5 নিউটন, আরেকটাতে আসছে ধরেন 10 নিউটন, আরেকটাতে আসছে 20 নিউটন। মানে কি আমি যদি এখন ম্যাক্সিমাম 20 নিউটনটা নেই, তাহলে সেটা কি টিয়ারিং ফোর্স স্ট্রেংথে ফেল করবে না? জি ম্যাম, ছোটগুলো ফেল জি করে। ম্যাম। কারণ আমি বলছি কি এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আমার যে 5 এটা হচ্ছে আমার টিয়ারিং এর জন্য ম্যাক্সিমাম ভ্যালু, আর হচ্ছে 20 হচ্ছে আমার ক্রাশিং এর জন্য ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমার যখন আমি বলবো যে একটা আমি রিভেট জয়েন্ট ডিজাইন করলাম, আমার স্ট্রেংথ লাগবে, তাহলে এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে মানে ছোট ভ্যালু সেটাই কি সবগুলাতে স্যাটিসফাই করতেছে না, সেটাই আমার কি হবে, স্ট্রেংথ হবে। কারণ কি আমি যদি 20 দেই, সেটা তো এই 5-এর জায়গায় যদি আমি 20 দিয়ে দিই, এটা ফেল হয়ে যাবে। এটাতে না হলে সেটা ঠিক থাকবে ক্রাশিং এর সময়, কিন্তু কি টিয়ারিং এর সময় সেটা কি ছিঁড়ে যাবে। এর জন্য যেটা সবচেয়ে কম ভ্যালু সেটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা তো স্ট্রেংথ হয়ে গেল। এখন আমাদের এফিসিয়েন্সি লাগবে, যে আমি যে এতগুলা রিবেট জয়েন্ট মানে রিবেটিং করব, আমার আসলে কতখানি সেটা এফিসিয়েন্ট হচ্ছে বা এর কর্মদক্ষতাটা আসলে কতখানি পাচ্ছি। এই ক্ষেত্রে সেম একই জিনিস, খালি সূত্র একটা চেঞ্জ, একটা সূত্র। আমরা আগের মতো তিনটা জিনিস বের করব, সেটা কি পিসি পিএস মানে ক্রাশিং এর জন্য লোড, শেয়ারিং এর জন্য লোড, টিয়ারিং এর জন্য লোড। সেখান থেকে আমরা কি পাবো, সবচেয়ে কম ভ্যালুটা নিব, তার মানে কি আমি স্ট্রেংথ বের করব। লবে কি থাকবে আমার, রিভেট জয়েন্টের স্ট্রেংথ থাকবে, আর হরে কি থাকবে, সলিড প্লেট যে প্লেটের সেই প্লেটের স্ট্রেংথ থাকবে। সেই দুইটার যেই আমাদের রেশিও সেটাই হচ্ছে আমার এফিসিয়েন্সি। তার মানে আমার রিভেট জয়েন্টের স্ট্রেংথ আর প্লেটের স্ট্রেংথের অনুপাতই হচ্ছে কি এফিসিয়েন্সি। ঠিক আছে, জি ম্যাম। এফিসিয়েন্সি তো এটাই হওয়া উচিত যে আমি একটা প্লেট নিচ্ছি, প্লেটে আমি রিভেটেড করতেছি, তাহলে এখন রিভেট এর স্ট্রেংথ আর প্লেটের স্ট্রেংথের রেশিওই তো আমার কি এফিসিয়েন্সি হওয়া উচিত না, কর্মদক্ষতা ইনপুট আর আউটপুট। জি ম্যাম। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন আমরা তো স্ট্রেংথ বের করতে পারবো, সবচেয়ে কম ভ্যালুটা হচ্ছে স্ট্রেংথ। আমার হচ্ছে প্লেট, যে দুইটা প্লেট নিলাম স্টিল প্লেট, সেই প্লেটের হচ্ছে স্ট্রেংথ বের করার একটা সূত্র আছে, সেটা কি টেনসাইল স্ট্রেস ইনটু হচ্ছে প্লেটের পিচ মানে রিভেটের পিচ ইনটু হচ্ছে থিকনেস। এটাই হচ্ছে আমার কিসের সূত্র, স্ট্রেংথ অফ দ্য সলিড প্লেটের সূত্র। সেটা কি টেনসাইল স্ট্রেস ইনটু হচ্ছে আমার পিচের ডিসটেন্স ইনটু থিকনেস। মনে থাকবে, আমরা যখন ম্যাথ জি করব ম্যাম। জিনিসটা একটু ক্লিয়ার হবে। আমরা একটা ম্যাথ করি, তারপর আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট দিন আমরা বাকি ম্যাথগুলো দেখব। দেখেন আমরা আজকে 20.3 এই ম্যাথটা একটু যদি দেখি,
এই ম্যাথে কি বের করতে বলছে? আমার এফিসিয়েন্সি বের করতে বলছে। এই যে মাত্র যেটা পড়লাম সেটাই। প্লেটের আমার থিকনেস বলে দিছে, কত থিকনেস? 8 মিলিমিটার। আর বলে দিছে কি সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট। তার মানে আমার এখানে এন এর ভ্যালু কত? এন হচ্ছে আমার রিভেটের সংখ্যা, তাহলে আমার এখানে এন এর ভ্যালু কত? 1 1। 1 হ্যাঁ। আচ্ছা, আর বলে দিছে রিভেটের ডায়ামিটার 16 মিটার, রিভেটের পিচ বলে দিছে, মানে সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে কত? 50 মিলিমিটার। আরও কিছু বলে দিছে, সেটা কি? আমার টেনসাইল স্ট্রেস বলে দিছে, শিয়ার স্ট্রেস বলে দিছে, ক্রাশিং স্ট্রেস তো বলে দিছে। পরীক্ষায় কিন্তু স্ট্রেসগুলো বলেই দেওয়া থাকবে, আমাকে খালি কি বের করতে হবে? এফিসিয়েন্সি। তাহলে এখন ম্যাথটা শুরু করি। এই যে দেখেন, সিঙ্গেল যেহেতু আমার রিভেট, সিঙ্গেল রিভেটের, তার মানে এন এর ভ্যালু 1। এখন সবার আগে আমরা তিনটা জিনিস বের করব, সেটা কি ছিল আমার? পিটি, পি এস আর হচ্ছে পিসি। এর মধ্যে থেকে যেটা সবচেয়ে কম সেটা আমার কি হবে? স্ট্রেংথ হবে। তাহলে আমি যেহেতু এফিসিয়েন্সি বের করতেছি, তাহলে কি আমি রিভেটের স্ট্রেংথ ডিভাইডেড বাই কি প্লেটের স্ট্রেংথ। তাহলে আমরা বের করি পিটি। পিটি হচ্ছে কি ছিল আমার? টিয়ারিং এর জন্য সেফ লোড। সেটার জন্য কি ছিল? ওই যে দুইটা হোলের মাঝখানে যে ডিসটেন্সটা ছিল, টিয়ার হয়ে যাচ্ছে, সেটা ছিঁড়ে যাচ্ছে। সিগমা টি টেনসাইল ভ্যালু, টেনসাইল স্ট্রেস ইনটু পি মাইনাস ডি ইনটু থিকনেস। মনে আছে সেই প্রথম সূত্রটা, যে দুইটা আমার হোল আছে, হোলের মাঝের অংশটুকু আমি কি বলতেছি? ছিঁড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার কি হবে? এরিয়া পি মাইনাস ডি ইনটু টি, থিকনেস। তাহলে আমরা কি বের করলাম? পিটি। এরপর আমরা শিয়ারিং ভ্যালুটা বের করব। আচ্ছা, টিয়ারিংটা কি সবাই ক্লিয়ার? এক জি নাম্বারটা। ম্যাম। জি ম্যাম, বুঝতে আচ্ছা, পারছি। 2 নাম্বারটা দেখি শিয়ারিং। শিয়ারিং এর জন্য সূত্র ছিল কমনলি এন, মানে পিটির মানে পিএস এর ভ্যালু সেফ লোড ইকুয়ালস টু কি ছিল? শিয়ার স্ট্রেস ইনটু কি এরিয়া। আচ্ছা, শিয়ার স্ট্রেসের জন্য আমার এরিয়া কি বলছি? আমি হোলের এরিয়া বলছি না? কারণ কি হোলটা ডিসপ্লেস হয়ে যাচ্ছে স্পর্শতলে শিয়ারিং এর জন্য। তাহলে আমার সূত্র ছিল হচ্ছে এন নাম্বার অফ রিভেট ইনটু শিয়ার স্ট্রেস ইনটু পাই/4 ডি স্কোয়ার। এখানে এন এর ভ্যালু 1, শিয়ার স্ট্রেসের ভ্যালু বলে দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? শিয়ারিং সেফ লোড। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্রাশিং। এফিসিয়েন্সির ম্যাথ কিন্তু একটা নর্মালি থাকে, ভালো মতো আমরা কিন্তু দেখব। ক্রাশিং স্ট্রেস, ক্রাশিং স্ট্রেসের সূত্র ছিল কি আমার? সিগমা সি ক্রাশিং স্ট্রেস ইনটু ডি ইনটু টি। এটা ছিল কিনা দেখেন তো। ক্রাশিং মানে কি? একটা হোল আর একটা হোলের ভিতরে কি হয়ে যাচ্ছে? পাঞ্চড হয়ে যাচ্ছে বা হচ্ছে ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। তাহলে হোলের ডায়ামিটার ইনটু প্লেট থিকনেস ছিল। সাথে কি সবসময় এনটা সামনে আসবে, রিভেট সংখ্যা যত বাড়বে আমার কি লোডের ভ্যালুও তত গুণ করতে হবে এরিয়ার জন্য। এক্ষেত্রে এন এর ভ্যালু 1, বাকি সব ভ্যালু দিয়ে দেওয়া আছে, আমি ক্রাশিং ভ্যালুটা পেয়ে যাচ্ছি সেফ লোড। এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম সেটা আসলে আমার কি হবে? স্ট্রেংথ হয়ে যাবে, রিভেটের স্ট্রেংথ। তাহলে এখন বলেন তো এই তিনটার মধ্যে সবচেয়ে কম কোনটা? পিটি, পিএস আর পিসির মধ্যে। পিএস। হ্যাঁ, পিএস হচ্ছে পিএস আমার কম। সবচেয়ে ছোট। তাহলে দেখেন আমি পিএস এর ভ্যালুটা এখানে নিচ্ছি। এটা আমার কি হয়ে গেল? রিভেটের স্ট্রেংথ হয়ে গেল। এখন আমাদের রিভেটের স্ট্রেংথ হয়ে গেলে তো আর একটা লাইন করা লাগবে, সেটা কি? দেখেন কোশ্চেন মানে সূত্রটা দেখি। কোশ্চেন কি ছিল? রিভেটের স্ট্রেংথ আর কি ছিল? প্লেটের স্ট্রেংথ। তাহলে এখন প্লেটের স্ট্রেংথটা বের করি। প্লেটের স্ট্রেংথের সূত্র কি ছিল? সিগমা টি পি ইনটু টি। তাহলে আমরা বের করলাম প্লেটের স্ট্রেংথ। এখন এই দুইটাকে আমি যদি হচ্ছে রেশিও করে দেই, তাহলেই কত পেয়ে যাব? আমি এফিসিয়েন্সি পেয়ে যাব। আমরা কি এই পর্যন্ত বুঝছি? ম্যাম, বলেন। এখানে যে অ্যান্সারটা আসলো 0.3769, পরে ওই আমরা জিরো 100% পয়েন্ট 100 দিয়ে গুণ করছি। নরমালি কি আমরা এফিসিয়েন্সি কি 100, আপনারা নরমালি এটাকে এই সূত্র দিয়ে এভাবেই রাখতে পারেন যে এটাকে 100% দিয়ে গুণ করবেন। এফিসিয়েন্সি কি সবসময় পার্সেন্টেজ আকারে থাকে না? জি জি ম্যাম। ম্যাম। জাস্ট আমরা এই ভ্যালুটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ আকারে নিছি।